এয়ারপোর্টে উপস্থিত শিকদার পরিবারের সদস্যরা। প্রয়াসের রাতে ফ্লাইট আছে, ওকে ছাড়তেই সকলের এই অবধি আসা। পেশায় সে একজন নিউরোসার্জন। বিদেশেই নিজের পড়াশোনা শেষ করেছে সে। পড়াশোনা শেষে দেশে ফিরেছিল। বিদেশে সে যে মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে, সেখান থেকেই সে চাকরির অফার পেয়েছে। আর সেই সুযোগটা হাতছাড়া করতে চায়নি প্রয়াস। পরিবার থেকেও এই বিষয়ে সমর্থন পেয়েছে। বাবা মার থেকে বিদায় নেওয়ার পর প্রয়াস তহমিনার কাছে এলো। মেয়েটা ফুপিয়ে কাঁদছে। ওদের বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে, কিন্তু দুজনের মাঝে ভালোবাসাটা অনেক। প্রয়াস যদিও তা প্রকাশ করে না, বরাবরই সে গম্ভীর স্বভাবের। কাউকে যতই ভালোবাসুক না কেন, সে সেটা প্রকাশ করতে চায় না। কেননা ওর মতে ভালোবাসা প্রকাশ করলে অপর পাশের মানুষটা আশকারা পেয়ে যায়। আর এই আশকারা বিষয়টাই প্রয়াসের পছন্দ না। এখন যেমন তহমিনা ওকে দেখে ভয়ে ভয়ে থাকে, ওর কথা মতো চলাফেরা করে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। একবার আশকারা পেয়ে গেলে আর এমনটা করবে না। আর ওর কথার অবাধ্য হওয়া প্রয়াসের অপছন্দ। কিন্তু এই মুহূর্তে এসে আর কঠোরতা দেখাতে ইচ্ছে করলো না। অনেকগুলো দিনের জন্য দূরে চলে যাচ্ছে, এখন একটু কোমল হওয়াই যায়। প্রয়াস এগিয়ে এসে তহমিনার চোখের জল মুছে দিয়ে গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, কাঁদছো কেন? আমি কি একেবারের জন্য যাচ্ছি নাকি? একবার ওখানে আমি সেটেল হয়ে নেই, তারপর তোমাদের সবাইকে আমার কাছে নিয়ে যাব। এই পর্যায়ে তহমিনা শব্দ করে কেঁদে উঠল। প্রয়াস দুই হাতে ওকে জড়িয়ে ধরে চুলের মাঝে আলতো করে নিজে ঠোঁট ছোঁয়ালো। তুমি ওখানে গিয়ে আমায় ভুলে যাবে না তো? আমার থেকেও সুন্দর সুন্দর মেয়েদের দিকে আমার প্রতি তোমার ভালোবাসা কমে যাবে না তো? আমি কিন্তু তাহলে মরে যাব প্রয়াস। প্রয়াস হালকা হাসল। মেয়েটা ভয়ে আছে, প্রয়াসকে হারিয়ে ফেলার ভয়ে। এর জন্য হয়তো প্রয়াসের আচরণই দায়ী। যদি নিজের ভালোবাসাটুকু তহমিনাকে দেখাতো, তাহলে হয়তো এই ভয়টা পেত না। তহমিনা তো আর জানে না যে প্রয়াস নামের এই কাঠখোট্টা লোকটা ওর মতন কোমল একটা নারীর মায়ায় খুব বাজেভাবে ফেসে গেছে। নিজের স্ত্রী ছাড়া আর কোনো নারীর দিকে তাকাতে পারে না প্রয়াস। নিজের বুক থেকে তহমিনার মাথাটা উঠিয়ে দুহাতের আজলাই ওর মুখটা নিল। কপালে গাঢ় করে নিজের ঠোঁট ছোঁয়ালো। ভরসা দিয়ে বলল, আমার মনটা তোমার কাছে রেখে গেলাম। এই জীবনে আর দ্বিতীয় কোনো নারীর প্রতি আমার মায়া জন্মাবে না। বিদেশে গিয়ে সব সময় আমার মনে পড়বে যে দেশে আমার স্ত্রী আমার অপেক্ষায় আছে। দিনরাত সে আমার জন্য প্রার্থনা করছে। সত্যি? আমি মিথ্যে বলি না, তুমি জানো। তহমিনার মুখে স্বস্তির হাসি ফুটল। প্রয়াস এবার হাত বাড়িয়ে প্রেরণাকে কাছে ডাকলো। এ মেয়েটাও কাছে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলল, নিজের খেয়াল রাখবি। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবি। আমি দেশে নেই জন্য এটা ভাববি না যে তুই একা। আমার বোনের যে কোনো প্রয়োজনে আমি সবসময় তোর পাশে থাকবো। না গেলে হয় না ভাইয়া, তুমি তো এখানেও অনেক ভালো চাকরি করতে। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোদের সবাইকে নিয়ে যাব। নিজের খেয়াল রাখবি, পড়াশোনায় মনোযোগ দিবি, আজে বাজে কারোর সাথে মিশবি না। এতদিন তোর দায়িত্ব আমার ছিল, এবারে নিজের দায়িত্ব তোর নিজেকেই নিতে হবে। প্রেরণা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রয়াস স্মিত হেসে বলল, বিশ্বাস করে কিন্তু তোকে দায়িত্বটা দিলাম, ভরসা রাখিস। তোর ভাইয়া কিন্তু তোকে খুব ভালোবাসে, তোকে কলিজা বলে ডাকি। বকা দেই কিন্তু সেটা তোর ভালোর জন্য, কিন্তু তোকে খুব ভালোবাসি আমি। প্রেরণা হালকা হাসলো। ও জানে ওর ভাই ওকে ঠিক কতটা ভালোবাসে। সবার থেকে বিদায় নিয়ে প্রয়াস চলে গেল। ভেতরে চলে যেতেই বাকিরা সবাই বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে যে যার ঘরে চলে গেল। প্রেরণা সোজা নিজের রুমের বারান্দায় গেল। আবহাওয়াটা অন্যান্য দিনের তুলনায় আজ একটু ঠান্ডা। মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিল। হঠাৎ প্রেরণার নজর গেল রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো এক ব্যক্তির উপর। মুখটা দেখা গেল না লোকটার, কিন্তু প্রেরণা বুঝতে পারল যে এতক্ষণ লোকটা ওর দিকেই তাকিয়েছিল। প্রেরণাকে নিজের দিকে তাকাতে দেখেই দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল।
প্রিয়না বেশ ভয় পেল, যদিও ভিতরে আসার সুযোগ নেই। 10তলা ফ্ল্যাট, প্রতি ফ্লোরে 3টে করে ইউনিট। ওরা থাকে 5তলায়। 5তলা পুরোটাই নিজেদের জন্য বরাদ্দ রেখেছে। নিজেদের পছন্দ অনুযায়ী বেশ রাজকীয়ভাবে পুরো ফ্ল্যাটের ডেকোরেশন করা। সবার রুমের ডেকোরেশন নিজেদের পছন্দ অনুযায়ী করা হয়েছে। সিকিউরিটির ব্যবস্থাও ভালো, বাহিরের কেউ আসতে পারে না। প্রিয়না তাড়াতাড়ি করে ভেতরে এসে দরজাটা বন্ধ করে দিল। রুমের জানালাও বন্ধ করে দিয়ে এসি চালু করলো। প্রয়াস বাড়িতে থাকলে এতক্ষণে ওর কাছে ছুটে যেত, কিন্তু ও বাড়িতে নেই, আর এই ব্যাপারটাই তেমন একটা গুরুতর ন। মনের ভয়টাকে দূর করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। এই নিয়ে বেশি ভাবল না। পার্কে একটা বেঞ্চের উপর বসে আছে প্রভা, নির্ভীকের জন্য অপেক্ষা করছে। মনটা তার আজ ভীষণ খারাপ। কেন যেন মন খারাপের এই কথাগুলো হুট করে নির্ভীককে বলতে মন চাইল। সৌমিকে বলতে পারবে না, না হলে মেয়েটা ভয় পেতে পারে। প্রভার জীবনে এই সমস্যাটা বহু পুরনো। মন খুলে সব কথা বলার মতন একটা মানুষ পায়নি সে কখনো। সৌমিওকে নিজের সব কথা বলেও প্রভা বলতে পারে না, কেননা সৌমিকেই ওর সামলাতে হয়। মেয়েটা তো ওর নিজের জীবনের সমস্যাগুলোই সহ্য করতে পারে না, প্রভার উপর নির্ভর করে থাকে। সেখানে প্রভার সাহস পায় না ওকে নিজের সমস্যার কথাগুলো বলার। হয়তো দেখা গেল এত চাপ নিতে পারলো না, আর মেয়েটা যা ভীতু, ভয়ের চোটে হয়তো পরে ঘর থেকে বের হতে চাইবে না। সেজন্য নিজের মনের কথাগুলো সবসময় প্রভাকে নিজের মনের মাঝেই লুকিয়ে রাখতে হয়। কিন্তু আজ কেন যেন নির্ভীককে বলতে মন চাইল। তবে চিন্তায় ছিল যে নির্ভীক আদৌ ওর ডাকে আসবে কি না। ভয়ে ভয়ে ফোন করে একবার আসতে বলাতেই নির্ভীক রাজি হয়ে গেল। পাল্টা কোনো প্রশ্নও করেনি। প্রভার এসব ভাবনার মাঝেই নির্ভীকের কণ্ঠস্বর ওর কানে গেল। কি ব্যাপার, ম্যাডামের মন খারাপ মনে হচ্ছে? নির্ভীকের কণ্ঠস্বর পেয়ে প্রভা সেদিকে তাকালো। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতেই মুখে হাসি ফুটে উঠল। আপনি এসেছেন? নির্ভীক ওর পাশে বসে বলল, কথা যখন দিয়েছিলাম তখন সেই কথার খেলাপ আমি করতাম না। আমার এক কথাতে চলে এলেন আপনি? কিছু না বললেও চলে আসতাম। প্রভা ভ্রু কুঁচকে বলল, না বললেও আসতেন মানে? ফোন করে কিছু না বললে বুঝতাম কোনো সমস্যায় আছেন, কেননা কারো নীরবতাও আমার কাছে অনেক কথা বলে। তখন আমি নিজ থেকেই দেখা করতে চাইতাম। আপনি মানুষকে এত ভালো করে বোঝেন কি করে? প্রভার প্রশ্নে নির্ভীক আলতো হেসে বলল, যারা বুঝতে দেয় তাদেরকে বুঝতে পারি, যেমন আপনি। আর যারা নিজেদের ভেতরে সত্তাটাকে লুকিয়ে রাখে তাদেরকে বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। আপনি মানুষটা এমন অদ্ভুত কেন? অদ্ভুত না, শুধু নিজেকে প্রকাশ করি কম। কেউ আমায় বুঝতে চায় না, তাই সবার কাছে আমাকে অদ্ভুত মনে হয়। আপনি একটু বোঝার চেষ্টা করে দেখুন, বুঝতে পারবেন। এবার বলুন তো কি হয়েছে? আজ কিন্তু আপনাকে দেখে সেই বর্ষাকালের মেঘলা আকাশের কথা মনে পড়ছে। প্রভা উদাস গলায় বলল, মানুষ এমন কেন? কেমন? খুব খারাপ। কার কথা বলছেন? অনেকেই আছে, তবে ক্ষেত্র বিশেষে সবাই খারাপ। নির্ভীক স্মিত হেসে বলল। আজ বুঝলেন? প্রভা কোনো উত্তর দিল না। নির্ভীক পুনরায় বলল, কি হয়েছে এখন সেটা বলুন। রাত 8টা থেকে 9টা আমাদের দিনের শেষ টিউশন থাকে। এর আগে 6টা থেকে 7টা একটা পড়াই। এই সময় ক্লাস 9-এর একটা মেয়েকে পড়াই। ওই সময় প্রায় প্রতিদিনই বাড়িতে ওর বাবা না হলে মা থাকেই, কিন্তু আজ ছিল না। ওর একটা ভাই আছে, মাস্টার্সে পড়ছে। কলিং বেল বাজানোর পরে উনিই দরজা খুলে দেন। আমি ভিতরে গিয়ে আমার ছাত্রীকে দেখতে না পেয়ে ওনাকে জিজ্ঞেস করলে বলল কোচিং থেকে নাকি এখনও ফেরেনি। আমি তো তখনও জানতাম না যে বাড়িতে কেউ নেই। তারপর? আমাকে উনি সোফায় বসতে বললেন। এর আগে কখনো ওনার সাথে আমার কথাও হয়নি, কিন্তু আজ বুঝলাম আমি ওনার দিকে না তাকালেও ওনার আমার প্রতি একটা খারাপ দৃষ্টি ছিল। আমাকে এক গ্লাস পানি এনে দিলেন। গ্লাসটা নেওয়ার সময় আমার হাতে ওনার স্পর্শ লেগেছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো ভুলক্রমে লেগে গেছে। তারপর দেখি উনি আমার পাশে এসে বসলেন। আমি যতই সরে বসি উনি ততই আমার দিকে এগিয়ে আসেন। তারপর? তারপর আমি আন্টিকে কয়েকবার ডাকলে উনি বললেন বাড়িতে কেউ নেই। তখন ভীষণ ভয় লাগে আমার। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে চলে আসতে নিলে উনি আমার হাতটা ধরে নেয়। আমি যখন ওনার থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করছিলাম তখনই বাইরে কেউ একজন কলিং বেল বাজায়। তারপর উনি আর আমার সাথে কিছুই করেননি,
কিন্তু আমায় হুমকি দিয়েছেন যে এই কথা যদি বাইরে বের হয় তাহলে উনি আজ যেটা করতে পারেননি সেটা সত্যি করে দেখাবেন। রাগে নির্ভীকের রক্ত টকবক করে ফুটছে যেন। তার মুখ দেখে বোঝার উপায় নেই যে তার মনের মাঝে এখন কাউকে খুন করতে চাওয়ার মতন রাগ উঠেছে। কিছু বলতে নেবে তার আগেই প্রভা পুনরায় বলে উঠল, এতটুকু যদি থাকতো তাও হয়তো মেনে নিতাম, কিন্তু এরপরে আরো জঘন্য একটা ঘটনা ঘটেছে আমার সাথে। নির্ভীক দুই ভ্রু কুঁচকে উৎসুক কণ্ঠে বলল, কি? ওই ঘটনার পর খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তাড়াহুড়ো করে আমি বাড়ি থেকে বেরিয়ে এক প্রকার দৌড়েই রাস্তায় এসে একটা বাসে উঠেছিলাম। আগে ওই সময়টাতে সৌমির একটা টিউশন থাকতো, কিন্তু এখন আর ওটা নেই, ফলে আমাকে রাতে একাই বাড়ি ফিরতে হয়। একটু পরে প্রচণ্ড ভিড় হয় বাসে। অবশ্য আমি নিজেও বসার জায়গা পাইনি। একটু পর খেয়াল করলাম কেউ একজন ইচ্ছে করেই ঠেলে আসছে সামনের দিকে, আর তার একটাই উদ্দেশ্য কোনো মতে আমায় স্পর্শ করা। আমি ব্যাগটা দিয়ে কোনো মতে তার স্পর্শ থেকে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারিনি। শেষে আর কোনো উপায় না পেয়ে আমি মাঝ রাস্তায় বাস থেকে নেমে পড়ি, কিন্তু নামার আগে লোকটা খুব বাজেভাবে আমার কোমরে। নিজের কথাটা আর শেষ করতে পারল না প্রভা। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নির্ভীক নাক মুখ খিচে দু চোখ বন্ধ করে আছে। তার ভাবতেও লজ্জা লাগছে। এই সমাজে যেমন তার মতো কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে সম্মান করতে জানে, ঠিক তেমনি তার বিপরীতে এমন অনেক মানুষ আছে যারা মেয়েদেরকে শুধু একটা ভোগ্য বস্তুর নজরেই দেখে। প্রতিটা জায়গায় সুযোগ খুঁজে বেড়ায় নিজেদের খিদে মেটানোর। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর অবশেষে নির্ভীক নিজের রাগটা একটু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলো। শান্ত কণ্ঠে প্রভাকে বলল, এই অল্প পরিচয়ে কি আমাকে একটু হলেও ভরসা করা যায়? নির্ভীকের হঠাৎ এমন প্রশ্নে প্রভা একটু চমকালো। নিজের দিকে প্রভার বোকা বোকা চাহনি নিক্ষেপ করা দেখে নির্ভীক পুনরায় বলে উঠল, ভরসা করা যায় কি আমায়? করি তো। আপনি যে সময়টার কথা বললেন ওই সময়টাতে আমারও একটা টিউশন থাকে। আমাদের বাড়িও একই রাস্তায় পড়ে। রোজ আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিতে পারি আমি? প্রভা বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি কেন আমার জন্য কষ্ট করতে যাবেন? আর এসব ঘটনা নতুন না, অনেকবারই এমনটা সম্মুখীন হয়েছি আমি। আর যেন কখনো না হন সেটাই চাইছি। প্রভা হালকা হেসে বলল, কতদিন বাঁচাবেন? সারা জীবন তো আর এই দায়িত্বটা পালন করতে পারবেন না। আর যদি বলি পারবো? প্রভা কিছু বলল না, শুধু হালকা হাসলো। কিছুক্ষণ দুজনে নীরব থাকলো। বেশ অনেকটা সময় নীরবতা পালন করার পর প্রভা বলে উঠল, জানেন, আমার না কেউ নেই। ধরুন যদি আজ আমার বাবা থাকতো তাহলে হয়তো আমায় এত কষ্ট করে নিজের সম্মানকে হুমকির মুখে দাঁড় করিয়ে কাজগুলো করতে হতো না। যদি আমার একটা ভাই থাকতো তাহলে যারা আমায় অসম্মান করেছে, মানে আমার সম্মানের দিকে হাত দিয়েছে যারা, তাদের নিশ্চয়ই শাস্তি দিত। যদি আমার মা থাকতো, মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিত আমায়, কিন্তু আমার তো কেউ নেই। আমি যদি এখন কাঁদতে কাঁদতে মরেও যাই তাও আমায় সান্ত্বনা দেওয়ার কেউ নেই। আমি এতটা একা কেন? নির্ভীক খুব সাহস করে প্রভার মাথায় হাত রাখলো। আদুরে গলায় বলল, আমি থাকতে চাই। আমি আপনাকে সান্ত্বনা দিতে চাই। কে বলল আপনি একা? দেখুন, আপনার পাশে এখন আমি আছি। প্রভা ফুপিয়ে কেঁদে উঠল। কতগুলো দিন পর কেউ ভাবে মাথায় হাত রেখে সান্ত্বনা দিল। আশ্রমে থাকাকালীন একজন সান্ত্বনা দিত, কিন্তু অনেকগুলো দিন হলো তার ভালোবাসাও সেভাবে পাওয়া হয় না। প্রভার কান্নার মাঝে নির্ভীক কোনো বাধা দিল না, একটু হালকা হতে দিল। অনেকটা সময় কাঁদতে দেওয়ার পর পকেট থেকে রুমালটা বের করে প্রভার দিকে এগিয়ে দিল। অনেক কেঁদেছেন, এবারে চোখের পানিটা মুছে নিন। আপনার সাথে তো আমার আলাপ খুব অল্প দিনের, তবুও আমি এই কথাগুলো বলতে আপনাকে কেন ডাকলাম? সেটা তো আপনি ভালো বলতে পারবেন। কাউকে খুব করে বলতে ইচ্ছে করছিল এই কথাগুলো। আমার তো তেমন কেউ নেই, বারবার শুধু আপনার নামটাই মাথায় আসছিল। নির্ভীক হালকা হেসে বলল, মস্তিষ্ক বলছিল না মন? ভেবে বলুন। মস্তিষ্ক বললে কি হবে, আর মন বললে কি হবে? মস্তিষ্ক বললে ঠিক আছে, কিন্তু যদি মন বলে তাহলে এটা কোনো ভালো লক্ষণ না। ধরুন আমার মনই বলেছে, তাহলে কি হবে? নির্ভীক তীর্যক হেসে বলল, হতে পারে তা কোনো ধ্বংসের শুরু কিংবা
কোনো ধ্বংসস্তূপের ওপর বেড়ে উঠতে থাকা এক সদ্য জন্মানো ফুলের গাছ। সেই ফুলের গাছ ফুটতেও পারে, আবার অকালে গাছটা মরেও যেতে পারে। প্রভা বিরক্তি মাখা কণ্ঠে বলল, একটু সহজ ভাষায় বোঝাতে পারেন না? এর মানে আমি কি বুঝবো? নির্ভীক মুচকি হেসে বলল, জটিল বিষয়গুলো সহজ ভাষায় বোঝাতে নিন, জটিলভাবে বুঝতে শিখুন। মনের কথা বাদ দিয়ে মস্তিষ্কের কথা শুনুন। সব বিষয়ের স্বীকারোক্তি দিতে নেই, অনুভূতিদের লুকিয়ে রাখতে শিখুন। আর সম্ভব হলে আমার না বলার কথাগুলো বুঝতে শিখুন। নির্ভীক? কলেজের জন্য বাড়ি থেকে বের হচ্ছিল নির্ভীক। সেই সময় পিছন থেকে সামিউল চৌধুরী ডাক কানে ভেসে এলো। উৎসব নাকি রাস্তায় ওর জন্য অপেক্ষা করছে, সাথে তিশান আর নির্ভয় দুজনেই আছে। ওরা দাঁড়িয়ে আছে জন্য একটু তাড়াহুড়োর মাঝে নির্ভীক বের হচ্ছিল। জি বলুন। সামিউল চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, আজ তোমার মামার আসার কথা আছে। আমার তো কোনো মামা নেই। সম্পর্কটাকে অস্বীকার করছো? অদ্ভুত তো, যেখানে আপনার দ্বিতীয় স্ত্রী আজ অব্দি আমার মাই হয়ে উঠতে পারেননি, সেখানে আমি ওনার ভাইকে আমার মামা হিসেবে মানতে যাব কেন? বলুন, সামিয়া আর সাব্বিরের মামা আসছে। সামিউল চৌধুরী আর এ নিয়ে কথা বাড়ালেন না। আজে বাজে কথা রেখে তিনি আসল কথায় এলেন। বাড়িটা বিক্রি করে দাও। মিজান বলছিল বেশ ভালো দামে বাড়িটা বিক্রি করা যাবে, তারপর সেই টাকা দিয়ে দুজনে ব্যবসা শুরু করব। ডাইনিং টেবিলে তখন পুরো পরিবার সকালে নাস্তা করছে, সবাই খাচ্ছে, অথচ একটা মানুষেরও এই খেয়ালটা নেই ওদের পরিবারের আরেকজন সদস্য না খেয়ে চলে যাচ্ছে। ববিতা বেগম আর ওনার দুই ছেলে মেয়ে কৌতূহলী দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে আছে। ওর উত্তর শোনার জন্য নির্ভীক স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তো আপনাকে বলেছি এ বাড়ি আমি বিক্রি করব না। একটা নতুন ব্যবসা দাঁড় করাতে পারলে আমাদের অবস্থাটা আবার ভালো হতো। মিজান আমাকে ওর ব্যবসার পরিকল্পনা বলেছে। আমার মনে হয় ব্যবসাটা দাঁড় করাতে পারবো খুব সহজে। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি আবার ওই লোকটার সাথে কি করে ব্যবসা করতে চাইছেন? ভুলে গেছেন কি ওই লোকটাকে আপনার ব্যবসায় নেয়ার পরই আমাদের এই অবস্থা হয়েছে? ওনার পরিকল্পনাতেই কিন্তু আমাদের ব্যবসাটা ডুবেছে। সেটা তো একটা ভুল ছিল। আপনি জেনে শুনে সেই ভুলটা করেছিলেন। ঠিক যবে থেকে ওই লোকটার সাথে আপনার আলাপ হয়েছে, তবে থেকে আমাদের জীবনে এত দুর্দশা শুরু হয়েছে, আর আপনি ঘুরে ফিরে সেই একই লোকের ওপর বিশ্বাস করেন। ববিতা বেগম এবার চটে গেলেন। ক্ষিপ্ত কণ্ঠে নির্ভীককে উদ্দেশ্য করে বললেন, দুর্দশা হয়েছে তোর এই আচরণের জন্য। নিচে নামে এই বাড়ি পেয়ে খুব লাফাচ্ছিস। খুব তো বড় বড় লেকচার দিস যে তুই আমাদেরকে নিজের ভাবিস, কিন্তু আমরা ভাবি না। এই তার নমুনা। ব্যবসাটা শুরু করলে তোর বাবার সুবিধা হয়, ভাইটাকেও এই ব্যবসাতে লাগিয়ে দিতে পারি। ওদিকে আমার ভাইটারও একটা গতি হয়। নির্ভীকের আর এসব কথা এখন একটু শুনতে ইচ্ছে করছে না। এদিকে উৎসব সমানে কল করে যাচ্ছে, এই হট্টগোলের মাঝে রিসিভও করতে পারছে না। কেননা একবার যদি উৎসবের কানে এই কথাগুলো যায়, বাড়ি বয়ে সে একটা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে রেখে যাবে। নির্ভীক শান্ত কণ্ঠে ববিতা বেগমকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আমি আগে অনেকবার বলেছি আমি এই বাড়ি বিক্রি করব না। যদি কোনো ভরসাযোগ্য কেউ আপনাকে এই ব্যবসার কথাটা বলতো, তাহলে তাও হয়তো আমি ভেবে দেখতাম, কিন্তু কোনো বাটপারের কথা এই সিদ্ধান্তটা আমি নিতে পারবো না। কথাটা বলার সাথে সাথে ববিতা বেগম নির্ভীকের দিকে তেড়ে আসতে নিলেন। সাব্বির চেয়ার থেকে উঠে ওনাকে আটকালো। তিনি অকথ্য ভাষায় মুখে যা আসছে তাই বলে নির্ভীকের সমানে গালাগাল করে যাচ্ছেন, আর সামিউল চৌধুরী চুপচাপ সেগুলো শুনে যাচ্ছেন। নির্ভীক একবার নিজের বাবার দিকে তাকালো, দেখে মনে হচ্ছে যেন নির্ভীকের সামনে কোনো মূর্তি দাঁড়িয়ে আছে। ববিতা বেগমের এই আচরণের যদি একাংশ নির্ভীক এই বাড়ির অন্য কোনো সদস্যের সাথে করত, তাহলে সামিউল চৌধুরীর আসল রূপটা ঠিকই দেখা যেত। বরাবরের মতো নির্ভীক এবারেও আশাহত হলো। কেন যে সে বারবার ভুল মানুষের থেকে ভুল কিছু আশা করে কে জানে। ববিতা বেগমকে আটকাতে বেশ হিমশিম খেতে হচ্ছে সাব্বিরকে। মনে হচ্ছে ওর থেকে ছাড়া পেলে হয়তো এগিয়ে গিয়ে নির্ভীককে মারবে। এই পর্যায়ে বিরক্ত হয়ে সাব্বির নির্ভীককে উদ্দেশ্য করে বলল, বিক্রি করে দিলে তোমার কি সমস্যা হয়? নিজেরও তো কোনো ঠিক ঠিকানা নেই। ব্যবসাতে তুমিও তো একটা অংশ পাবেই নাকি? সব সময় এত বাড়াবাড়ি করো কেন?
সাব্বিরের কথায় সায় জানিয়ে সামিয়াও ফোঁস করে উঠে বলল, একদম ঠিক বলেছ ভাইয়া, সব সময় ওর সব কিছুতেই বাড়াবাড়ি। আরে ভাই, তোর মা তো মরেছে নাকি? এমন ভাব করে যেন এখনও বেঁচে আছে, নাকি ওর মায়ের আত্মা ঘুরে বেড়ায় এই বাড়িতে। সব কিছুতে ন্যাকামো, মায়ের প্রতি দরদ উতলে পড়ছে। হেই, ওর দরদ না উতলালেও আমার রাগ উতলে পড়ছে। মন চাচ্ছে তোমাদের 3 মালকে একদম বারবিকিউ করে খেয়ে ফেলি। উৎসবের কণ্ঠ পেতেই নির্ভীক চমকে উঠল। নির্ভীক মোটেও চায়নি যে উৎসব এখন এখানে আসুক। এর আগেও 2-3 বার এমন হয়েছে। কোনো একটা ঝামেলার মাঝে উৎসব এসে সবাইকে আচ্ছা মতো কথা শুনিয়ে নির্ভীককে নিয়ে চলে গেছে। এদিকে উৎসবকে দেখে ববিতা বেগম একটু শান্ত হলেন। এই ছেলেটাকে দেখে তিনি একটু ভয় করেন। নির্ভীক তো কখনো ওনাকে অসম্মান করে না, কিন্তু এই ছেলের কথাবার্তার কোনো লাইন নেই। তার থেকেও বড় কথা, এই ছেলের ক্ষমতা আছে। আর উনি খুব ভালো করেই জানেন যে উৎসব নির্ভীকের জন্য যা ইচ্ছে তাই করতে পারে। উৎসব এগিয়ে এসে রাগী কণ্ঠে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, বালের সম্মান মারাস? চোদনার মতন খালি শুনতেছিস, মুখ নাই তোর? বোবা ধরছে? সবগুলারে কাইটটা ফালাইয়া রাখবি, তারপর কে তোর কি ছেড়ে তার আমি সব ছিড়বো। নির্ভীক বুঝলো উৎসবের মাথা আজ মারাত্মক গরম হয়েছে। ওকে এখন কিছু বুঝিয়েও কোনো লাভ হবে না। সাহায্যের জন্য পাশে দাঁড়ানো তিশান আর নির্ভয়কে উদ্দেশ্য করে বলল, প্লিজ ওকে নিয়ে যাও এখান থেকে, অযথা ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। নির্ভীকের কথায় অসম্মতি জানিয়ে তিশান বলে উঠল, ওকে তো ওখান থেকে নিয়ে আসার কোনো প্রশ্নই উঠছে না। ওরা তোমার ভাষা বুঝবে না ভাইয়া, ওদেরকে উৎসবের ভাষা দিয়ে বোঝাতে হবে। তিশানের কথায় নির্ভয়ও সম্মতি জানালো। অথচ এই ছেলেটা কোনো কালে কোনো ঝামেলা পছন্দ করে না। সবসময় নির্ভয় বাকিদেরকে সব রকম ঝামেলা থেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু চোখের সামনে আজ এই ঘটনাগুলো দেখার পর আর কোনো মতে ইচ্ছে হলো না উৎসবকে থামানোর, বরং নির্ভীকেই ঝাড়ি দিয়ে বলল, একদম চুপ, ঝামেলার কি বাকি আছে? রোজ রোজ এই এক অশান্তি শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি। তুই সহ্য করিস কী করে? তোর বাড়িতে থাকে, তোর টাকা অর্ধেক মাস খায়, তারপরও তোকে এই অপমানগুলো করার সাহস পায় কী করে ওরা? নির্ভীক একটা হতাশার শ্বাস ফেল। দূরের মানুষগুলো ওর কষ্ট বোঝে, কিন্তু কাছের মানুষগুলো ওর কষ্ট বোঝে না। নিজের রক্তের সম্পর্কের বাবাই বোঝে না চুপচাপ ওকে অপমানিত হতে দেখছিল। অথচ এই মানুষগুলো যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, দিনে কয়েকটা ঘন্টা সময় কাটায়, তারা ওর অপমান সহ্য করতে পারছে না। মাঝে মাঝে সত্যি কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও বড় হয়ে দাঁড়ায়, আর সেটা হয় বন্ধুত্বের সম্পর্ক। একে অপরের প্রতি এক অদ্ভুত টান তৈরি হয় মনের মাঝে। এ বন্ধুত্বের সম্পর্কটা খুব ভয়ানক। প্রয়োজনে যেমন অনেক কিছু দিতে পারে, ঠিক তেমনি আবার কেড়েও নিতে পারে। সাব্বির উৎসবকে খুব একটা চেনে না, ফলে নিজের বোনের সাথে এমন আচরণের জন্য একটু এগিয়ে এসে উৎসবকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলল, আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির মেয়েকে আজে বাজে কথা বলছেন, আর ভাইয়াকে উস্কাচ্ছেন কেন আমাদের বিরুদ্ধে? ভুলে যাবেন না, আমাদের এলাকায় আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছেন আপনি। বাঞ্চোদ শালা, একদম চুপ। কি চ্যাট ছিড়বি তুই আমার? টুটি ধরে এমন আছাড় দিমু, ভেতরকার জিনিস বাইরে চলে আসবে। সাব্বির এবার সত্যি উৎসবের দিকে তেড়ে আসতে নিলে ববিতা বেগম ওকে থামালো। ওকে চুপ থাকতে অনুরোধ করলো। উৎসব এবারে ববিতা বেগমকে উদ্দেশ্য করে বলল, আর খালাম্মা সাবধান, এক ঠ্যাং গেছে কবরে, তাও ভালো হইলেন না। আক্কেল হবে আর কোন দিন আপনার? আমার ভাইকে ঠিকঠাক খাবার দেন না, চুপ ছিলাম। মিনিটের পর মিনিট বাইরে দাঁড় করিয়ে রাখেন, দরজা খোলেন না, চুপ ছিলাম। ওকে দিয়ে সব কাজ করান, আর নিজের জন্ম দেওয়া এই দামরাকে পারলে এখনো ফিডার খাওয়ান, তাও কিছু বলিনি। ওর বাড়িতে ওকেই শান্তিতে থাকতে দেন না, তাও কিছু বলিনি। কিন্তু রোজ রোজ এই মানসিক অশান্তি, আপনার এই গালাগালি, আর আপনার এই দুই দুই শয়তানের ওর সাথে ফালপাড়া, এইসব কিন্তু আর সহ্য করবো না। সামিউল চৌধুরী গর্জে উঠে নির্ভীককে বললেন, তোমার বন্ধুকে থামতে বলো নির্ভীক। নির্ভীক হালকা হেসে বলল, সত্যিগুলো নিজের কানে শুনতে কষ্ট হচ্ছে, তাই না? কেউ তো আমার হয়ে কখনো কিছু বলে না, আজ ও বলছে।
একটু বলতে দিন ওকে, নিজের ভুলগুলো বুঝুন একটু। একটা বাইরের মানুষকে দিয়ে বাড়ির মানুষকে অপমান করাচ্ছ? নির্ভীককে এবার কিছু বলতে না দিয়ে উৎসব নিজেই বলে উঠল। বাড়ির মানুষ যদি এখন নাকে তেল দিয়ে ঘুমায় তাহলে তো বাইরের মানুষকে এসে অপমান করতে হবে, তাই না খালু? আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বিবেক কি মরে গেছে? আচ্ছা নির্ভীক সত্যি আপনার ছেলে নাকি ওকে কোথাও থেকে কুড়িয়ে এনেছিলেন? এতদিন শুনে এসেছি ওই দামরা সাব্বির নাকি আগের পক্ষের ছেলে। সত্যিও আগের পক্ষের তো, নাকি নির্ভীকের মা মারা যাওয়ার আগেই ওইদিকে লাইন সেট করে রেখেছিলেন? আমার বিশ্বাস ওই দামরাই আপনার নিজের ছেলে, নির্ভীক না। বেয়াদবির কিন্তু একটা সীমা থাকে। আরে রাখুন তো আপনার সীমা। নিজেরা সীমার মধ্যে আছেন যে আমাকে সীমা দেখাচ্ছেন? আর এই যে খালাম্মা, এই বাড়ি বিক্রি করে বড় ব্যবসা করে এসির মাঝে ঘুমানোর স্বপ্ন দেখছেন তো? দেখুন তাতে কোনো দোষ নেই, বাস্তবতা কিন্তু আলাদা। যদি আমার ভাইয়ের সাথে আর কোনো অশান্তি করেছেন, সবগুলোকে এমন কেসে জেলে তোলার ব্যবস্থা করব যে জীবনে আর বাইরের দুনিয়ার মুখ দেখতে পারবেন না। ভাই চল। নির্ভীকের হাত ধরে বেরিয়ে আসতে ধরে আবারও থেমে গেল, পিছন ফিরে সাব্বিরকে বলল, শুনলাম তুই নাকি আমার ভাইকে গরমের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিলি। আর যদি কখনো এমন হয় বলে রাখলাম, তোর বালছাল সব ছিঁড়ে সেগুলো কুত্তারে খাওয়াবো, আর তোর ওই রোদের মধ্যে মরার আগ পর্যন্ত টাঙায় রাখবো। সব ঠিক আছে, কিন্তু আর একটু ভদ্র ভাষাতে গালিগুলো দিতে পারতেন। প্রভার কথা শুনে উৎসব চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গালি ভদ্র ভাষায় দেয়া যায় না মাস্টারনি। আর আমি ওইখানে আপনার মতো কারো জ্ঞানের বাতি জ্বালাতে যাইনি যে ভদ্রতা দেখাবো। সবকটা হারামির অতিরিক্ত পেঁচালের বাতি নিভাতে গিয়েছিলাম। প্রভা বিরক্তি মাখা কণ্ঠে বলল, তারপরেও আর একটু ভদ্রতা দেখাতে পারতেন। বুঝতে পারছি আপনি ওখানে ওদেরকে কথা শোনাতে গিয়েছিলেন, তারপরেও চাইলে আর একটু ভালোভাবে বলতে পারতেন। উৎসব শব্দ করে হেসে ওঠে, বলল, নিজের বাপমার সাথেই তো এত ভালো করে কথা বলি না। আমার বাপমা তো তাও ওর বাপমায়ের চেয়ে একটু হলেও ভালো আছে। ওদের সামনে কেউ আমাকে অপমান করে যাবে, সেটা ওদের সম্মানে আঘাত লাগবে জন্য হলেও তাকে ছাড়বে না। টাকা পয়সারও কোনো অভাব রাখেনি, শুধু ভালোবাসা আর যত্নের অভাব। উৎসবের এবারের কথাটাও প্রভার একদমই পছন্দ হলো না। মৃদু গম্ভীর কণ্ঠে বলল, বাবা মা যেমনই হোক, তাই বলে তাদেরকে অপমান করা উচিত না, বা তাদের সাথে খারাপ আচরণ করা উচিত না। আমার জায়গায় থাকলে আপনিও এমনটাই করতেন। আসলে কি বলুন তো, আপনার আছে সেজন্য আপনি কদর করতে পারছেন না, আমার তো নেই। সেজন্য আমি বাবা মায়ের মূল্য বুঝি। যখন হারিয়ে ফেলবেন তখন বুঝবেন বাবা মা কি ছিল। উৎসব তার ছিল ভরা কণ্ঠে বলল, তাদের ছাড়া আমার জীবন কেমন হতে পারে এটা ভাবার দায় কি শুধু আমার? আমি ছাড়া তাদের জীবন কেমন হতে পারে এটা তো তারা ভাবে না। জানেন, আমি আমার মায়ের সাথে কথা বলতে গেলে আমার মা বিরক্ত হয়। আমার মা তার নিজের ঘরে আমাদের কারোর উপস্থিতি পছন্দ করে না। না উনি নিজের সম্পর্কে আমাদের কিছু বলেন, না আমাদের সম্পর্কে কখনো কিছু জানতে চান। আর এসব করে আমার বাবাও ঠিক এমনই হয়ে উঠেছে। সংসারের প্রতি আমাদের দুই ভাই বোনের প্রতি উদাসীন। আপনি দেখছেন যে ক্রমাগত কেউ আপনাকে অবহেলা করছে, তার প্রতি আপনার ভালোবাসা আসবে মাস্টারনি। প্রভা এবার বুঝলো ব্যাপারটাকেও যতটা স্বাভাবিক ভেবেছিল আসলে ততটা স্বাভাবিক না। সম্পর্কে গাফিলতি শুধু উৎসবের পক্ষ থেকেই না, বরং ওর বাবা মায়ের পক্ষ থেকেও আছে। কেউ অবহেলা করলে তো তার থেকে দূরে সরে যাই, কিন্তু এখানে মানুষগুলো তো আপনার বাবা মা, তাই না? ওরা যদি আপনাকে কাছে টেনে না নেয়, জোর করে ওদের কাছে যান। আপনি যেহেতু ওদের সন্তান, মায়া ভালোবাসা দুটোই আছে আপনার প্রতি। প্রভার কথার প্রেক্ষিতে নির্ভীক বলে উঠল, সন্তান হলেই যে তার উপর মায়া ভালোবাসা থাকে এ কথাটা মিথ্যা। সবার নিজের সন্তানের উপর ভালোবাসা থাকে না অনুপ্রভা। নির্ভীকের কথার প্রেক্ষিতে প্রভা আর কিছু বলল না। হয়তো নির্ভীকের কথাই ঠিক, কিংবা হয়তো প্রভার ধারণাই ঠিক, কিন্তু আসলে যে কোনটা ঠিক সেটা প্রভার জানা নেই। তাই এই নিয়ে আরও কোনো কথা তুলল না। আধা ঘন্টা ধরে একটা নির্দিষ্ট জায়গার মাঝে সৌমি গোল গোল ঘুরপাক খাচ্ছে। মাঝে মাঝে ভুলে যাওয়ার রোগটা তার বেশ পুরনো।
কিন্তু গত কয়েকদিন ধরে এই রোগটা যেন আরও বেড়েছে। টিউশন শেষে বাড়ি ফিরছিল, কিন্তু আজ বাড়ি ফেরার পথটাই ভুলে গিয়েছে। ফোনটা ব্যাগে তোলার কথাও মনে নেই, না হলে প্রভাকে কল করে সাহায্য চাইতে পারত। কোন রাস্তা দিয়ে এসেছিল সেটা কোনো মতেই মনে করতে পারছে না, জায়গার নামটাও মনে করতে পারছে না। মস্তিষ্কের ওপর বেশি চাপ প্রয়োগ করলে প্রচণ্ড ব্যথা করছে। ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে জায়গাটা সমীর সম্পূর্ণ অচেনা। কি করবে বুঝতে পারছে না। ভীষণ কান্না পাচ্ছে সমীর এখন। কাউকে তো জিজ্ঞেসও করতেও পারছে না কিছু। যদি জায়গার নামটাই না মনে থাকে তাহলে কি বা জিজ্ঞেস করবে। সমী ভাবলো আর হয়তো কোনোদিনও বাড়ি ফিরতে পারবে না, না কখনো প্রভার দেখা পাবে, আবার হয়তো একা হয়ে গেল ও। এদিকে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়ে এসেছে। দূরে একটা দোকান দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গিয়ে এক বোতল পানি কিনল। দোকানের সামনে বসার জায়গায় বসে ঢকঢক করে অর্ধেক বোতল পানি খেয়ে নিল। নিজেকে ভীষণ অসহায় লাগছে আজ। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। অবশিষ্ট পানিটুকু দিয়ে মুখ ধুলো। ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করলো ঠিকানা। ভাবনার মাঝেই একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো সমীর কানে, একটা পুরুষালী কণ্ঠস্বর। ভাই একটা সিগারেট দেন তো। সমীর তৎক্ষণাৎ পিছন ফিরে তাকাতেই পরিচিত মুখটা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ল যেন। এই যাত্রায় তবে সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে দিল। সিগারেটটা নিয়ে তিশান চলে যেতে ধরলে সমীর উঠে গিয়ে ওর সামনে দাঁড়ালো। হুট করে সামনে এসে দাঁড়ানোতে তিশান চমকে দুপা পিছিয়ে গেল। সামনে সমীকে দেখতে পেয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি এখানে কি করছো? এদিকটাই তোমাদের বাড়ি নাকি? সমী কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি একটু সাহায্য করবেন? আমি না খুব বিপদে পড়েছি। ভাগ্যিস আল্লাহ আপনাকে পাঠিয়ে দিল, নাহলে আজকে কি হতো। তিশানের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বাড়ি ফিরতে পারছি না। আমি না বাড়ির রাস্তা ভুলে গিয়েছি। একটু প্রভাকে ফোন করে আসতে বলবেন? রাস্তা ভুলে গিয়েছো? তো কাউকে ঠিকানাটা বললেই রাস্তা দেখিয়ে দেয়। এর জন্য কাঁদছো কেন পাগল? সমী দুহাতে চোখের জল মুছে নিয়ে ক্রন্দনরত কণ্ঠে বলল, আসলে আমার একটা সমস্যা আছে, কোনো কিছু মনে রাখতে পারি না ঠিকঠাক। এটা আমার ছোটোবেলা থেকেই সমস্যা। আগেও এমন হতো, মানুষের নামই ভুলে যেতাম। একটা জিনিস কোথাও রাখলে মনে করতে পারতাম না, এমনকি রাস্তাঘাটও ভুলে যেতাম। কিন্তু অনেকদিন হলো এই সমস্যাটা ছিল না, গত কয়েকদিন ধরে বেড়েছে। আর দেখুন, আজ আমি বাড়ির রাস্তাটাও ভুলে গিয়েছি, জায়গাটার নামটাও কোনো মতে মনে করতে পারছি না। ফোনটা ভুলে বাড়িতেই রেখে এসেছি। পুরো ব্যাপারটা মস্তিষ্কে ধারণ করতে তিশানের বেশ কিছুটা সময় লাগলো। প্রথম দফায় তো বিশ্বাস করতে বেশ অসুবিধাই হচ্ছিল যে এত বড় একটা মেয়ে কি করে নিজের বাড়ি ফেরার রাস্তা ভুলে যায়। পরে যখন সমীর নিজের অসুস্থতার কথাটা বলল তখন বিশ্বাস হলো। ভীষণ মায়া লাগলো তিশানের সমীর জন্য। মেয়েটা কেমন অসহায়ের মতো কাঁদছে। এমনিতেই একটু না বেশ বোকা, তার উপর আবার এমন বিশ্রী একটা রোগ। তিশান কান্না থামতে বলে আশ্বস্ত করে বলল, কান্না থামাও, আমি আছি তো, বাড়ি পৌঁছে দেবো, চিন্তা করো না। আমি ভেবেছিলাম আমি মনে হয় প্রভার কাছে ফিরতে পারবো না। আমার কেউ আমাকে ধরে নিয়ে পাচার করে দিতে চাইবে হয়তো। কথাটা বলে সমী একটু শব্দ করেই কাঁদল। তিশান বুঝতে পারছে না এখন সমীকে বাড়ি পৌঁছে দেবে কি করে। ওর কাছে তো প্রভার নাম্বারটাও নেই, আর সমী নিজের বাড়ির ঠিকানাও বলতে পারছে না। এটা কেমন অসুস্থতা যে জায়গা নামটা অবধি ভুলে যায়, সেটা তিশানের মাথায় আসলো না। একটু চেষ্টা করে জায়গার নামটা মনে করো, না হলে আমি কি করে পৌঁছে দেবো তোমায় বলো। তিশানের কথা শুনে সমী বেশ অনেকক্ষণ মনে করার চেষ্টা করলো। পারছি না মনে করতে। আচ্ছা ঠিক আছে, মনে করতে হবে না। তিশান একটু ভেবে নির্ভীকের নাম্বারে কল দিল। দুবার রিং হতেই ফোনটা রিসিভ করলো। হ্যাঁ তিশান ভাই বলো। বলছি যে তোমরা কি আমাদের আড্ডাখানায় আছো এখন? হ্যাঁ তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কোথায়? আমি আসছি। আর প্রভা কি তোমাদের সাথে আছে? আছে, কিন্তু চলে যাচ্ছে কেন? ওকে থাকতে বলো। তোমার কি খুব দরকার ভাই? তাহলে একটু ফোনে বলে নাও। আসলে ওর বান্ধবী ফোন ধরছে না, ওর চিন্তা হচ্ছে, তাই বাড়ি যাচ্ছে। তিশান লম্বা একটা শ্বাস ফেলে বলল,
এই জন্যই প্রভাকে থাকতে বলছি, ওর বান্ধবীকে আমি পেয়েছি। তিশানের কথাটা নির্ভীকের ঠিক হজম হলো না। তুমি পেয়েছো মানে? ওনাকে বাড়ি ফেরার রাস্তা ভুলে গেছে, জায়গাটার নামও মনে করতে পারছে না। ভাগ্যিস আমার সাথে দেখা হয়ে গেল। তুমি প্রভাকে থাকতে বলো, আমি আসছি। তিশানের ফোনটা রাখতে ধরলে সমী অনুনয়ের সুরে বলল, আমাকে একবার একটু প্রভুর সাথে কথা বলতে দেবেন? তিশান ফোনটা কানে ধরে নির্ভীককে বলল যে সমী প্রভার সাথে কথা বলতে চায়, ওকে যেন ফোনটা দেয়। প্রভা ফোনটা ধরতেই তিশান সমীর দিকে ফোনটা এগিয়ে দিল। ওপাশ থেকে প্রভার উদ্বিগ্ন কণ্ঠস্বর পেতেই সমী হাউমা করে কেঁদে উঠল। প্রভা, তুই কোথায়? আমি না হারিয়ে গেছি, আমি বাড়ি ফিরতে পারছি না। তুই তুই আমার জন্য অপেক্ষা কর, আমি আসছি। আমাকে ছাড়া বাড়ি যাস না প্লিজ, আমি আবার হারিয়ে যাব। সমীর কান্নার আওয়াজে প্রভা নিজেরও কান্নাগুলো ঠেরিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু এই মুহূর্তে ওকে নিজেকে শক্ত রাখতে হবে। সমীকে সামলানোর জন্য হলেও নিজেকে সামলাতে হবে। আদুরে কণ্ঠে বলল, হারিয়ে যাবি কেন? ভাইয়া তো বললো যে তোকে নিয়ে আসছে। একদম কাঁদবি না তো, আমি এখানে অপেক্ষা করছি তোর জন্য। তুই এলে তোকে নিয়ে বাড়ি যাব। প্রভা আরও কিছু বলতে যাবে তার আগেই তিশানের ফোনের ব্যালেন্স শেষ হয়ে কলটা কেটে গেল। সমী ফোনটা কান থেকে নামিয়ে তিশানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফোনটা কেটে গেল কেন? ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে। চলো, ওখানেই তো যাচ্ছি, গিয়ে কথা হয়ে যাবে। একটু হাঁটতে হবে, এখান থেকে কোনো গাড়ি পাবো না। কথাটা বলে তিশান হাঁটা ধরল। তিশানের হাঁটার গতির সাথে সমী তাল মেলাতে ব্যর্থ হচ্ছিল। এক পর্যায়ে একটু দৌড়ে গিয়ে তিশানের হাত ধরে বলল, এত জোরে হাঁটছেন কেন? আমি তো আপনার সাথে পেরেই উঠছি না, আবার যদি হারিয়ে যাই আমি? তিশান আলতো করে সমীর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমাকে তোমার জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি, হারাতে দেব না। তুমি আগে আগে হাঁটো, আমি তোমার পিছে পিছে আছি। সমী আগে আগে হাঁটছে আর কিছুক্ষণ পর পর পিছন ফিরে তিশানকে দেখছে যে ও আছে কিনা। আবারও হারিয়ে যাওয়ার ভয় মনের মাঝে জেঁকে বসেছে। সমীর কাণ্ডে তিশান হালকা হাসল। মেয়েটার জন্য যেমন মায়া হচ্ছে, আবার ওর আচরণে তেমন হাসিও পাচ্ছে। এর মাঝে তিশানের মনে পড়ল যে ও সিগারেট খাওয়ার কথাটাই ভুলে গিয়েছে। পকেট থেকে সিগারেটটা বের করে খেতে ধরে থেমে গেল। সেদিনের সমী আর প্রভার বলা কথাগুলো মনে পড়ে গেল। তিশানও ভাবল যে না, ওর সামনে সিগারেট খাওয়া যাবে না। নিজের ইচ্ছাকে দাবিয়ে সিগারেটটা পকেটে তুলে রাখলো। ফোন নিয়ে যাচ্ছি কেন তুই? আর একটা ছোট নোটপ্যাডে যে আমি তোকে নাম্বার, বাড়ির ঠিকানা লিখে দিয়েছি, সেটা কই? বাড়িতে ভুলে ফোন রেখে চলে এসেছি। আর তোকে বলছিলাম না সেদিন ছাতা নিয়ে যাইনি, বৃষ্টিতে ভিজেছিলাম। বৃষ্টিতে ভিজে ওই দিন নোটপ্যাডটাও নষ্ট হয়ে গিয়েছিল, তাই ফেলে দিয়েছিলাম। তোর থেকে আবার লিখে নিব, মনে নেই? প্রভা কণ্ঠে একটা অসহায়ত্ব নিয়ে বলল, এমন কেউ করে? আজ আমি যদি তোকে খুঁজে না পেতাম তাহলে কি করতাম আমি, বলতো? সমী এখন ফুপিয়ে কাঁদছে। এ নিয়ে দ্বিতীয়বার এমন হলো যখন প্রভার থেকে হারিয়ে যেতে বসেছিল সমী। ওকে পেয়ে প্রভা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বুকের উপর থেকে একটা বিরাট বড় পাথর নেমে যাওয়ার মতন অনুভব হলো। পাশ থেকে তিশান প্রভাকে উদ্দেশ্য করে বলল, ওকে কিন্তু একা ছাড়া বিপজ্জনক প্রভা। আর ওর এই রোগের জন্য কোনো ওষুধ খায় না? খায় তো, আসলে এক সপ্তাহ ধরে ওষুধ কিনতে পারছি না, সেজন্য মনে হয় সমস্যাটা বেড়েছে। সামনের মাসে ওকে আবার ডক্টর দেখাবো ভাবছি। দেখানো দরকার। আর আমার মনে হয় ওকে বাড়ি থেকে বের হতে না দেওয়াই ভালো। আর বের হলেও একা বের হতে দেওয়া উচিত না। এই জন্য আগে আমরা একসাথে বাড়িতে ফিরতাম, কিন্তু আসলে এখন দুজনের টিউশনের টাইমিংটা আলাদা হয়ে যাওয়ায় পারছি না। আর টিউশনটা ছাড়তেও পারছি না। কি যে করি আমি বুঝতে পারছি না কিছুই। তিশান আর এ নিয়ে কোনো কথা বলল না। আর কিছু বললে হয়তো ওদের ব্যক্তিগত বিষয়ের মাঝে ঢুকে পড়া হবে, যেটা তিশান চায় না। মুখে বলা যতটা সহজ, কাজে করা ঠিক ততটা সহজ না। তিশান তো আর এই কথাটা বলতে পারে না যে টিউশনটা ছেড়ে দিয়ে সমীর সাথে যাতায়াত করা শুরু করো, তাহলে তো তাদের জীবন চলবে না। দুটো মেয়েকে নিজেদের সম্পূর্ণ খরচ চালাতে হয়, থাকা, খাওয়া, পড়াশোনা, কাপড় চোপড়, নিজেদের সব কিছু ওদের দুজনকে চালাতে হয়। সেখানে একটা টিউশন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো ওদের থেকে ভালো আর কেউ জানবে না।
টাকা মানুষকে ঠিক কতটা অসহায় করে বানিয়ে দেয় সেটা হয়তো সে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষই খুব ভালো করে বোঝা, যাদের সবার জীবন টাকার কাছে গিয়ে বড্ড অসহায়। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছি সেটা তো একবারও জিজ্ঞেস করলেন না অনুপ্রভা। নির্ভীকের প্রশ্নে প্রভা আলতো হেসে বলল, ভরসা আছে আপনার উপর। এই ভরসাটার কারণ কি? আপনি অর্জন করেছেন। সবাইকে যেমন বিশ্বাস করা যায় না, ঠিক তেমনি কিছু কিছু মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর আমার কাছে আপনি সেই কাতারেই পড়েন। আমি জানি না কেন, কিন্তু আপনাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আমার কাছে আপনি আর 5টা সাধারণ মানুষের মতো না, আপনি আলাদা। নিজের এত প্রশংসা এর আগে কারো মুখে কিন্তু শুনিনি। আমি কারো প্রশংসা করতে কার্পণ্য করি না। যাকে আমার ভালো লাগে না সেটাও যেমন সরাসরি তাকে বুঝিয়ে দিই, ঠিক তেমনি যাকে আমার ভালো লাগে সেটাও আমি তাকে সরাসরি বুঝিয়ে দিতে ভালোবাসি। আমাকে আপনার ভালো লাগে? ভালো না লাগার মতো কোনো কারণ নেই। আর কিছু? প্রভা ভ্রুকুচকে তাকালো নির্ভীকের দিকে, সন্দেহী কণ্ঠে প্রশ্ন করলো, আপনি কি আরো কিছু শুনতে চাইছেন নাকি? না, মনে হলো আপনি বলতে চাইছেন তাই জিজ্ঞেস করলাম। চিন্তা নেই, যদি কখনো আমার বলতে ইচ্ছে করে তাহলে নিশ্চয়ই বলবো। আমি আবার অত কথা লুকিয়ে রাখতে পারি না। লুকিয়ে রাখতে শিখুন। যখনই আপনি কোনো কিছু নির্দ্বিধায় প্রকাশ করতে শুরু করবেন, তারপরে সেই বিষয়টার গুরুত্ব কমে যাবে। ধীরে ধীরে মূল্যহীন হয়ে পড়ে সেই বিষয়টা। এর থেকে ভালো মনের মাঝে লুকিয়ে রাখতে শিখুন। লুকানো বিষয়গুলোই চিরকাল মূল্যবান থাকে। প্রভা নির্ভীকের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, যদি কেউ মূল্য দিতে না পারে তাহলে সেটা তার ব্যর্থতা। এখন অপর পাশে মানুষটা কি করবে না করবে সেটা ভেবে তো আর আমি নিজের চেষ্টাকে থামাতে পারি না, তাই না? অন্তত নিজের কাছে নিজে পরিষ্কার থাকবো। কখনো যদি মনের মাঝে প্রশ্নটা ওঠে যে আমি কতটুকু চেষ্টা করেছি, তাহলে তার উত্তরটা তো দিতে পারবো যে হ্যাঁ, আমি চেষ্টা করেছি। এসে গেছি, নামুন। হ্যাঁ, বললাম আমাদের গন্তব্যে এসে গেছি, নামুন। বেল বাজাতেই একজন ভদ্রমহিলা এসে দরজাটা খুলে দিল। নির্ভীককে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। প্রভাকে নিয়ে ভিতরে গিয়ে ওদেরকে সোফায় বসতে বলে ভদ্রমহিলা চা বানাতে গেলেন। এই সুযোগে প্রভা নির্ভীককে উদ্দেশ্য করে বলল, এবার বলুন কোথায় নিয়ে এসেছেন? এখন জানতে ইচ্ছে করছে আমার। এটা উৎসবের ফুপির বাড়ি। প্রভা বিস্ময় ভরা কণ্ঠে বলল, ওনার ফুপির বাড়িতে আমরা কি করছি? আসলে উৎসবের ফুফাতো বোনকে আগে পড়াতাম। আপনাকে বলেছিলাম না যে একটা মেয়ে পড়াতে হবে? এই জায়গার কথাই বলেছিলাম। এখানে আপনার অসুবিধা হওয়ার কোনো চান্স নেই। বাড়িতে কোনো ছেলেও নেই। আর ফুপ্পি কাশফিয়া দুজনেই খুব ভালো। আমি তো একটা কোচিংয়ে জয়েন করেছি, তাই ওকে পড়ানোর সময় হয়ে উঠবে না। তাই ভাবলাম আপনাকে দিয়ে দিই। ও, প্রভা আর কোনো প্রশ্ন করলো না। এদিকে উষাও আজ কাশফিয়ার সাথেই ছিল। নির্ভীক এসেছে খবরটা শুনতেই নিজেই আগ বাড়িয়ে গিয়ে ট্রেতে করে চা নিয়ে এলো। যেহেতু উষার পরিচয়টা প্রভা আগেই পেয়েছে, তাই খুব একটা অবাক হলো না ওকে এখানে দেখে। কিন্তু উষা প্রচণ্ড অবাক হলো। কিংকর্তব্য বিমূঢ় দৃষ্টিতে তাকে প্রশ্ন করলো, ম্যাম আপনি এখানে? উষার পেছন পেছন কাশফিয়াও এসেছে নিজের নতুন টিউটরকে দেখার জন্য। উষার মুখ থেকে এই প্রশ্ন শুনে কাশফিয়াকে জিজ্ঞেস করলো, তুই চিনিস? হ্যাঁ চিনি তো, আমাকেই তো উনি পড়ান। তোকে বলেছিলাম না আমি একজনের কাছে পড়ি, দারুণ পড়ায়, তিনি। নির্ভীক উঠে দাঁড়িয়ে কাশফিয়াকে বলল, কাশফিয়া, তোমাকে একজন নতুন টিউটরের কথা বলেছিলাম না? তিনি কাল থেকে তোমাকে পড়াবেন। কাশফিয়া হালকা হেসে এগিয়ে গিয়ে প্রভার সাথে আলাপ করলো। এদিকে উষা ততক্ষণে নির্ভীককে আরো ভালো করে দেখে নিল। কিন্তু নির্ভীকের সাথে প্রভার আগমনটা তার ঠিক ভালো লাগলো না। কোনো এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা অনুভব করলো। ভাঙা মনটা কোনো এক অজানা ভয়ে আবারও ভাঙল। বাবা আসবো? ল্যাপটপ থেকে চোখ তুলে দরজার দিকে তাকালে প্রবীর শিকদার। মেয়েকে দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটে উঠল। আমার ঘরে আসতে তোমার অনুমতি নিতে হবে না মামনি, ভেতরে এসো। প্রেরণা গুটি গুটি পায়ে ভেতরে এসে বিছানার উপর বসলো। কাচুমাচু করে বলল, তোমায় একটা কথা বলার ছিল বাবা। বলো।
মেয়ের আচরণ দেখে প্রবীর শিকদার বুঝলেন যে মেয়েটাকে বলতে ভয় করছে। সহসা এগিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি কি তোমায় কখনো বকেছি? প্রেরণা দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানালো। তাহলে আমায় বলতে ভয় পাচ্ছ কেন? জানি না, কিন্তু ভয় লাগছে যদি তুমি রাগ করো। করবো না, আমার মেয়ের উপর যে আমার ভরসা আছে। আমি জানি আমি রাগ করি এমন কোনো কিছু আমার মেয়ে বলবে না। প্রেরণা একটু সাহস পেল, ধীর কণ্ঠে বলল, আসলে আব্বু, আজ না একটা জায়গায় যাব আমার কয়েকটা বন্ধুর সাথে দেখা করতে। তুমি যেতে দেবে? কোথায় যাবে দেখা করতে? জায়গার নাম তো জানি না, তবে মনে হয় কোনো ক্যাফেতে যাব। যাই না বাবা প্লিজ, আমি তো কখনো জেদ করিনি বলো, আজ প্রথম যেতে চাইছি। তুমি আর না করো না। দেখো আমার কোনো বন্ধু নেই, সারাদিন বাড়িতে থাকতে আর পড়াশোনা করতে আমার ভালো লাগে না। প্লিজ বাবা, আজকে পারমিশন দাও। প্রবীর শিকদার মনোযোগী ভঙ্গিতে বেশ কিছুক্ষণ কোনো একটা বিষয় নিয়ে ভাবলেন। মেয়ের অনুরোধ তিনি কখনো ফেলতে চান না, মেয়ের কোনো ইচ্ছাও তিনি অপূর্ণ রাখতে চান না। তার মেয়ে তার কাছে যত আবদার করে তার যেন তত ভালো লাগে, কিন্তু বাইরে কোথাও যাওয়ার অনুমতি একা একা তিনি কখনোই তার মেয়েকে দেননি। কিন্তু আজ কেন যেন মেয়ের অনুরোধটা ফেলতে মন চাইল না। সত্যি তো একটা মানুষ আর কতই বাড়িতে থাকতে পারে? সবারই তো অন্তত হাতে গোনা কয়েকটা বন্ধু প্রয়োজন, যাদের সাথে একটু মন খুলে গল্প করা যায়। আলতো হেসে প্রেরণাকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, দিলাম অনুমতি। প্রেরণা বিস্ময় ভরা কণ্ঠে বলল, সত্যি বাবা? দেখো মামনি, তুমি বড় হয়েছো, কোনো বিষয় আমি এখন তোমাকে আর জোর করতে পারি না। আমি শুধু তোমাকে আমার মতামতটা জানাতে পারি। আমি তোমাকে এখন পরামর্শ দিতে পারি, ভালো খারাপ পথটা দেখাতে পারি, কিন্তু দিন শেষে কোন পথে যাবে সে সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। কেননা সারা জীবন তোমার বাবা তোমার সাথে থাকবে না। আসলে দোষটা তোমার না, দোষটা হয়তো আমারই। আমি সবসময় তোমায় নিয়ে বেশি চিন্তায় থেকেছি, সেজন্য তোমাকে সবসময় নিজের চোখে চোখে রেখেছি। যেখানে গিয়েছো আমি নিজেই নিয়ে গিয়েছি। এখন তোমাকে একটু স্বাধীনতা দেওয়া দরকার হয়তো। প্রেরণা একটু ভয় পেল, ভাবলো হয়তো ওর বাবা রাগ করেছে। আমিও তো স্বাধীনতা চাইনি বাবা, আসলে একটা দিনই একটু যেতে চাইছিলাম, ভালো লাগছিল না বাড়িতে, তাই। তুমি না চাইলে আমি সত্যি যাব না, আর কখনো বলবো না, বিশ্বাস করো, একটুও মন খারাপ করব না। প্রবীর শিকদার হাসলেন। মেয়েটা যে ওনার প্রাণ, সেই প্রাণের যেন কোনো ক্ষতি না হয় সে ভয়ে তো সবসময় আগলে আগলে রেখেছেন। হ্যাঁ, প্রেরণার জীবনে হয়তো স্বাধীনতা ছিল না, কিন্তু ভালোবাসার কোনো অভাব রাখেননি। ওর আনন্দের জন্য যখন যা প্রয়োজন হয়েছে তিনি এনে দিয়েছেন, শুধু একা একা কোথাও যাওয়ার অনুমতি দেননি। আমি রাগ করিনি মামুনি, আমি মন থেকে তোমার কথাটা বলেছি। জীবন তো একটাই, একটু মন খুলে বাঁচা দরকার। আজ থেকে আমি তোমায় অনুমতি দিলাম। তুমি চাইলে বাইরেও তোমার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারো, আমাকে আর জিজ্ঞেস করতে হবে না। একের পর এক অপ্রত্যাশিত ঘটনায় প্রেরণার বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গেল। প্রবীর শিকদার যে আজকে যেতে দেবেন সেটাই তো কখনো ভাবেনি, সেখানে সব সময়ের জন্য ওকে অনুমতি দিয়ে দিল। এটাও সম্ভব? আবার বলছেন জিজ্ঞাসা করতে হবে না। সন্দেহী কণ্ঠে প্রশ্ন করল, আমি সত্যি যখন ইচ্ছা দেখা করতে পারবো? আমার মামুনিকে আশা দেখিয়ে কি আমি আবার সেটা ভাঙবো? তাহলে তো আমার মামুনি কষ্ট পাবে। তোমাকে তুমি কষ্ট দিতে পারি না, সত্যি তুমি অনুমতি দিলাম। প্রেরণা জড়িয়ে ধরল নিজের বাবাকে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, থ্যাঙ্কস বাবা, তুমি খুব ভালো, এই জন্য আমি তোমায় এত ভালোবাসি। বুঝলাম, শুধু নিজের খেয়াল রাখবে। আর গাড়ি নিয়ে যাবে তো? আমি গাড়ি করে যাব আর ওরা এমনি এমনি আসবে, সেটা কেমন দেখায় না? একটা দিন ওদের সাথে একটু সিএনজিতে যাই না? ঠিক আছে, তবে সাবধানে চলাফেরা করবে। আচ্ছা ঠিক আছে, এখন আসছি, দেরি হয়ে যাচ্ছে আমার। প্রেরণা চলে যেতে নিলে প্রবীর শিকদার ওকে পিছন থেকে ডাকলেন। প্রেরণা থামতেই উনি এগিয়ে গিয়ে মানিব্যাগ থেকে টাকা বের করে প্রেরণার হাতে দিয়ে বললেন,
যত টাকা খরচ করার দরকার হয় নির্দ্বিধায় করবে। যদি আরও দরকার হয় তাহলে আমায় বলো। না বাবা, আর লাগবে না, আসছি। কথাটা বলে প্রেরণা সেখান থেকে চলে গেল। প্রবীর শিকদার মেয়ের যাওয়ার পানে তাকিয়ে হাসলেন। তার মেয়েটা যে এত বড় হয়ে গেছে সেটা যেন তার বিশ্বাসই হয় না। আজ প্রথম মেয়েটাকে একটু স্বাধীনতা দিলেন। এতদিন মেয়ের হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছিলেন, আজ বাঁধনটা একটু আলগা করে দিলেন। আর তার বিশ্বাস আছে তার মেয়ের উপর যে তার এই সিদ্ধান্তটা ভুল হবে না। আচ্ছা নির্ভয়, আপনার বন্ধুদের সামনে গিয়ে আমাকে কি বলে পরিচয় দেবেন? প্রিয়নার প্রশ্ন শুনে নির্ভয় হালকা হেসে বলল, আপনার সাথে আমার সম্পর্কটা যা তাই বলে পরিচয় দেব আমার বন্ধু। আর তো কোনো সম্পর্ক নেই পরিচয় দেওয়ার মতন, তাই না? যদি ওরা জিজ্ঞেস করে আমাকে কেন নিয়ে এসেছেন, তাহলে কি বলবেন? ওদের সাথে আলাপ করাতে নিয়ে যাচ্ছি, সেটাই বলবো। আচ্ছা, এটা অদ্ভুত লাগবে না শুনতে? মানে আপনি আমাকে আপনার বন্ধুদের সাথে আলাপ করাতে নিয়ে যাচ্ছেন, যেন ওরা আমার বন্ধু হয়ে যায়। একটু অদ্ভুত না? খাপছাড়া লাগছে কি ব্যাপারটা? প্রেরণার কথায় নির্ভয় এবার শব্দ করে হেসে ফেলল। এত ভাবছেন কেন? আগে চলুন যাই, তারপর না হয় কোনটা কি লাগছে সেটা ভাবা যাবে। প্রিয়না আর কিছু বলল না। বাকিটা পথ চুপচাপ ভাবতে ভাবতে গেল যে ওখানে গিয়ে কি করে সবার সাথে মিশবে। ভাবতে ভাবতেই গাড়িটা গন্তব্যে পৌঁছালো। ছোট চায়ের দোকানটায় তখন সবাই বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শেষে এই জায়গাতে বসে সবাই আড্ডা না দিলে যেন দিনটা কাটতেই চায় না। এখন তো ওদের সাথে নতুন করে প্রভা আর সৌমিও যোগ দিয়েছে। যদিও আজ সৌমি নেই, ওর শরীরটা খারাপ লাগছিল, তাই আজ কলেজে আসেনি। সেই জন্য প্রভা তাড়াতাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু উৎসব এক প্রকার জোর করে ওকে ধরে রেখেছে। প্রভা থাকাতে অবশ্য আরও একটা মানুষ খুশি হয়েছে, কিন্তু নির্ভীক জোর করতে পারেনি। মন চাইছিল যেন থেকে যায়। প্রভা অবশ্য সে আশায় বেশ অনেকবার ওর দিকে তাকিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। মানুষটা এতটাই রসকসহীন যে জীবনেও প্রভাকে আবদার করে থাকতে বলবে না। নির্ভয় আর প্রেরণার উপর চোখ পড়ল সবার প্রথমে উৎসবের। তিশান তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে সিগারেট খাচ্ছে। প্রভা অনেক আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ ঘুরে বসেই সিগারেট খাচ্ছে। নির্ভীকার প্রভা তখন দুজনে টুকটাক নিজেদের মতো কথাবার্তা বলছে। এরই মাঝে নির্ভয়ের সাথে একটু সুন্দরী মেয়েকে আসতে দেখে উৎসব একটু চেঁচিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে টুনির বাপ তো দেখি টুনির মাকে নিয়ে আসছে। এই নির্ভীক, তিশান ভাই দেখো, নির্ভয় ওর বউকে সাথে করে নিয়ে আসছে। উৎসবের কথায় তিশান পাত্তা দিল না, কেননা এই ছেলের কথার কোনো ভরসা নেই। যখন যা বলতে ইচ্ছে করে তাই বলে দেয়। হুট করে বউ নিয়ে আসা কি সম্ভব যে তিশান বিশ্বাস করে নিবে? আর যেখানে এত ভালো বন্ধু ওরা, সেখানে এক বন্ধুর বিয়ে হয়ে যাবে আর খোঁজ পাবে না, এটা হতেই পারে না। পুনরায় সিগারেট টানতে লাগলো, কিন্তু উৎসবের কথাই নির্ভীকার প্রভার কথার মাঝে বাধা পড়ল। উৎসবের হাত অনুসরণ করে সেদিকে তাকিয়ে সত্যি নির্ভয়ের সাথে একটা মেয়েকে দেখে নির্ভীক কিঞ্চিত চমকালো। প্রভা অবশ্য তেমন একটা অবাক হয়নি। প্রেমিকা থাকতেই পারে, এটা তো আর অস্বাভাবিক কোনো ব্যাপার না। নির্ভীক প্রশ্নাত্মক গলায় উৎসবকে জিজ্ঞেস করলো, এটা কে হতে পারে উৎসব? এইটাও বুঝিস না? এত বড় হয়েছিস কি করে? মাথা ভর্তি তো কালা কালা বাল ঠিকই আছে, কিন্তু বুদ্ধির বাল আর নেই। প্রভা বিরক্তিকর কণ্ঠে উৎসবকে বলল, আপনি কি কখনো ভদ্র ভাষায় কথা বলতে পারেন না? সামনে দেখছেন একটা মেয়ে বসে আছে, অন্তত নিজে ইমপ্রেশনটা ঠিক রাখার জন্য হলেও তো একটু ভালো করে কথা বলতে পারেন না কি? ও মাস্টারনি, আপনি আমার বউ না, শালী না, প্রেমিকা। যে আপনার সাথে সামনের আমার ইমপ্রেশন ঠিক রাখতে হবে এমন ভাব করছেন যেন আমাদের দুজনের মাখো মাখো প্রেম চলছে। আর আমার এসব বাল চ্যাট শুনে আপনি আর আমায় বিয়ে করবেন না। আমি তো করবই না। আপনার এসব ভাষা শুনে না কোনো মেয়েই আপনাকে বিয়ে করবে না। সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে আপনাকে। উৎসব হাতের সাহায্যে চুলগুলো পিছন দিকে ঠেলে দিয়ে একটু ভাব নিয়ে বলল, এই উৎসব, মির্জার এক ডাকে না পুরো কলেজের মেয়েরা চলে আসবে।
আসলে আপনি আমাকে নতুন চিনলেন তো, আমার ফ্যান ফলোয়ার সম্বন্ধে ঠিক ধারণা নেই। প্রভা ব্যঙ্গাত্মক গলায় বলল, জানি তো আপনার ফ্যান ফলোয়ার সম্পর্কে, ধারণা আছে আমার। ওতে ইনবক্স থেকে সোজা বাথটাবে নিয়ে যাওয়ার কথা বলে, এর থেকে বেশি আর কিছু সম্ভব না। প্রভার কথায় উৎসবের মুখটা এবার বন্ধ হলো। সত্যি এর থেকে বেশি আর কিচ্ছু সম্ভব না, কিন্তু বেশিক্ষণ তো মুখটা বন্ধ রাখা যায় না। এভাবে যখন অপমান করলো, একটা উত্তর তো দিতে হবে উৎসবকে। কিন্তু সেই সুযোগ আর পেল না। তার আগেই নির্ভয় আর প্রেরণা চলে এলো। নির্ভীক সবার প্রথমে নির্ভয়কে প্রশ্ন করলো, ইনি কে? উৎসব নির্ভীকের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর মাথায় কি আসলেই কোনো পাল নাই নির্ভীক? আরে একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে একটা প্রাপ্তবয়স্ক সুন্দরী মেয়ে কেন আসবে? অবশ্যই তার প্রেমিকা হলে। আরে এটা আমাদের টুনির মা। কথাটা বলে উৎসব বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রেরণাকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি হলাম আপনার 2 নাম্বার দেবর। পছন্দ হয়েছে তো? নির্ভয়ের এখন ইচ্ছে করছে আচ্ছা মতো উৎসবেরকে পেটাতে। মানুষ 2 লাইন বেশি বোঝে, আর এই ছেলে সবসময় 4 লাইন বেশি বোঝে। আর শুধু বুঝেই ক্ষান্ত থাকে না, আশেপাশের সবাইকে তার সেটা বোঝাতেই হবে। এদিকে উৎসবের মুখ থেকে এমন কথা শুনে প্রেরণার এতটাই অস্বস্তি হচ্ছে যে ওদের দিকে ঠিক করে চোখ তুলে তাকাতেও পারছে না। মুখ দিয়ে কোনো শব্দ বের হওয়া তো পরের কথা, নির্ভয় ক্ষিপ্ত কণ্ঠে উৎসবকে উদ্দেশ্য করে বলল, মুখের লাগাম টান। ধুর শালা, থাম তো। টুনির মা কথা বলে না কেন? বোবা নাকি রে? তা ভাই, বোবা হলে প্রেম করলি কি করে তোরা? মানে প্রেম করতে গেলে তো জান, সোনা, বাবু এসব বলে ডাকতে হয়। সেসব বললো কি করে টুনির মা? নির্ভয় যেন ভাষা হারিয়ে ফেলল। এ ছেলেটা এমন কেন? একটা অচেনা অপরিচিত মানুষের সামনে এমন অসভ্যদের মতো কথা বলে দেয় কি করে নির্দ্বিধায়? কথাগুলো বলল উৎসব, কিন্তু বাকিরা যেন লজ্জা পেল। তিশান অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে হাত বাড়িয়ে উৎসবের পিঠের শার্ট ধরে ওকে টেনে বসালো। গম্ভীর কণ্ঠে বলল, এত বেশি কথা বলো কেন তুমি? আদৌ প্রেমিকা কিনা সেটাই তো জানো না। আর যদি সত্যি প্রেমিকা হয়েও থাকে, তোমার এই কথাগুলো শোনার পর আবার মনে হয় না ওর প্রেম টিকবে। একটু চুপচাপ বসে থাকো তো ভাইয়া। অতিরিক্ত কথা বলো তুমি। তোমার জেলার সিগারেটও শান্তি মতো টানতে পারছি না। উৎসব পুনরায় কিছু বলতে যাবে, তার আগেই প্রভা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, একদম চুপ আপনি, আর একটা কথাও বলবেন না, খবরদার। অসভ্য লোক একটা। কোথায় কি বলা দরকার, কতটুকু বলা দরকার সেটুকু আপনি এখনো শেখেননি। প্রভার কথায় সম্মতি জানিয়ে নির্ভয় রাগান্বিত কণ্ঠে বলে উঠল, একদম ঠিক বলেছে প্রভা। এই বেয়াদবটার সব কিছুতেই বাড়াবাড়ি। ওনাকে আমি তোদের সম্পর্কে কত ভালো ভালো কথা বলে নিয়ে এলাম, আর তুই এক নিমিষে মাঝে আমার সব কথাকে মিথ্যে প্রমাণ করে দিলি। উনি এখন কি ভাববেন তোদের ব্যাপারে? নির্ভয়ের কথায় উৎসবের যাই এলো বলে মনে হলো না। প্রেরণা ধীর কণ্ঠে বলে উঠল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তিশান চোখ বন্ধ করে মনের সুখে সিগারেট খাচ্ছে আর খুব গভীরভাবে কিছু একটা ভাবছিল। হুট করে পরিচিত কণ্ঠস্বর কানে যেতে চট করে চোখ খুলে তাকালো। নিজেকে নিজেই প্রশ্ন করলো, আমি কি ভুল শুনলাম? কিন্তু তিশানের তো ভুল হবে না। এই কণ্ঠস্বরটা চিনতে তো তিশান কখনোই ভুল করতে পারে না। কালক্ষেপণ না করে ঘাড় ঘুরিয়ে তাকালো। ঠিক কতগুলো দিন পর এমন সামনাসামনি আবার এই মুখটা তিশান দেখতে পেল তার হিসেব নেই। খুব সম্ভবত প্রায় 2 থেকে 3 বছর দেখল। হৃদস্পন্দনের গতি কয়েক গুণ বেড়ে গেল। তিশান যে কিছু বলবে সেটাও পারছে না। মুখ দিয়ে তার কোনো কথা বের হচ্ছে না। শুধু ইচ্ছে করছে এভাবে তাকিয়ে থাকতে, আর তাকিয়ে থাকার মাঝে যেন কোনো বাধা সৃষ্টি না হয়। তিশানের তাকিয়ে থাকার মাঝেই প্রেরণার দৃষ্টি ওর উপর পড়ল। প্রেরণাও ঠিক একইভাবে চমকে উঠল, সাথে তার মুখে হাসিও ফুটে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে তিশানকে উদ্দেশ্য করে বলল, তিশান ভাই, তুমি এখানে কেমন আছো? প্রেরণার প্রশ্নে তিশানের খুব করে বলতে ইচ্ছে করলো, আমি ভালো নেই প্রিয়। আমি মুখে একটা হাসির মুখোশ পরে আছি, কিন্তু আমার ভেতরটা ধীরে ধীরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আবার বুকে খুব ব্যথা হয়, খালি খালি লাগে ভেতরটা। বিশ্বাস করো, আমি একটুও ভালো নেই।
কিন্তু সে কথাগুলো দিশার মুখে বলতে পারল না, নিজের মাঝে থাকা আবেগটাও প্রকাশ করলো না। বাকিদের সাথে যেমন স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে, প্রেরণার প্রশ্নের উত্তরটাও ঠিক তেমন স্বাভাবিকভাবেই দিল। তরতেজ একটা মানুষের সামনে বসে আছো, আবার জিজ্ঞেস করছো কেমন আছি? ভালোই আছি নিশ্চয়, খারাপ থাকলে কি আর এখানে বসে আড্ডা দিতাম?